আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যার পড়ানায় অবাক হলাম, বিস্মিত হলাম। এই বিএনপি তো আরো বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, 2 টার্মে 10 বছর ক্ষমতায় ছিল। বিএনপি কখনোই ধানমন্ডি 32, কখনোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কখনোই 7ই মার্চ, কখনোই 15 আগস্টের উপরে আঘাত করেনি। তাহলে কি এবার সংক্রমণ হয়েছে? এবার সেই ইউনূস সরকারের সেই রাহু গ্রাস 32 ইউনূসকে দেখিয়ে দিয়ে গেছে যে এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে ভ্যানিশ করতে হয় তাহলে শেখ মুজিবুর রহমান, তার কীর্তি, তাকে ভ্যানিশের চেষ্টা করতে হবে। এই 32 নম্বরে তো আমরা স্লোগান শুনেছি গত 15 আগস্টে যে তারেক রহমান তোমাকে কথা দিলাম, 32 নম্বর দখল নিলাম। আজকে যেই ঘটনা ঘটে গেছে, এই ঘটনায় কি আমাদের মেনে নিতে হবে যে ইউনূস সরকার যেই পথ দেখিয়ে গেছে বিএনপি সরকারের সময় সেই পথেই চলতে থাকবে এবং আমরা এই ক্ষোভ, বিদ্বেষ, আক্রোশের রাজনীতি দেখবো? আমরা তো জানি যে 32 নম্বর কাদের বেশি অ্যালার্জি, 32 নম্বর কাদের জন্য ভয়ঙ্কর, কাদের জন্য 32 নম্বর বুক কাঁপানো শব্দ, 32 নম্বরের সেই নীরবতা, সেই শুনশান নীরবতা, ভাঙা বাড়ি পোড়া বাড়ির সেই নীরবতা কাদের কলিজায় কাঁপন ধরায়। আমরা তো জানি সেটার জন্য ইনকিলাব মঞ্চ, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর, এই শ্রেণী এবং যেই মেটিকুলাস ডিজাইনে যেই স্বাধীনতা বিরোধী শক্তি 19 মাস দেশে রাজত্ব করেছে তাদের জন্য 32 নম্বর আতঙ্কের। বিএনপি তো এর আগের 10 বছর কখনো এই অ্যাটিচিউড করে নাই, কখনো বিএনপির সময়ে 32 নিয়ে কোনো আক্রোশ প্রকাশ করতে দেখা যায়নি। তাহলে এখন সেই স্লোগান যারা দিয়েছে, তারেক রহমান কথা দিলাম, 32 নম্বর দখলে নিলাম, তাদের ভেতরে কি সেই ইনকিলাব মঞ্চ, সেই তৌহিদি জনতা, সেই স্বাধীনতা বিরোধী শক্তি তারা সংক্রমিত হয়েছে? খবরটা দেখছিলাম এবং আমি বিস্ময়ের পর বিস্মিত হচ্ছিলাম যে আজকের দিনে এসেও আবার একই খবর, ইউনূস আমলের মতন। ইউনূসকে আমরা যেই দিয়ে সমালোচনা করেছি, ইউনূসকে আমরা যা দিয়ে অভিযুক্ত করি, ইউনূসকে আমরা এখন অভিযুক্ত করি 32 নম্বর ভাঙার জন্য, ইউনূসকে দায় নিয়ে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবেই, মরণোত্তর হলেও তাকে দাঁড়াতে হবে। আজকে সেই খবর আবার পড়তে হচ্ছে। 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর এমন ধরনের নিরাপত্তা দিয়ে রাখে, এমন ধরনের আওয়ামী লীগ সময়ে সেই 32 নম্বরে সামনের রাস্তা দিয়ে জনমানুষ চলাচল করতে দেওয়া হতো না। আমরা এর ধিক্কার জানিয়েছি, আমরা নিন্দা জানিয়েছি। একটা রাস্তা কেন একটা জাদুঘরের জন্য বন্ধ রাখতে হবে? সেই সময় তো গেলেই বুলডোজার দিয়ে চাইলে কেউ এটা ঘুরিয়ে দিতে পারতো না। এখন আবার আওয়ামী লীগ নাই, 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে ভেঙে পুরো চৌচির করে দেওয়া হয়েছে। এখন সেই বিশেষ দিবসে 15 আগস্টে, 7ই মার্চে 32 নম্বরের সামনে দিয়ে আমার সাধারণ মানুষ চলাচল করতে পারে না, পুলিশের ব্যাপক নিরাপত্তা বেষ্টনী থাকে। আপনি দুটা গালি দিতে চান, 32 নম্বরে একটা ইট ভাঙতে চান, ইট নিয়ে আসতে চান, আপনি 32 নম্বরে আবার গিয়ে দেওয়ার সলাই দিয়ে আগুন জ্বালিয়ে দিতে চান, আপনি 32 নম্বর আপনার জন্য উন্মুক্ত, আপনি যেতে পারবেন। আর 32 নম্বরে ফুল দিতে চাইলেই, শ্রদ্ধা জানাতে চাইলেই, একজন মৃত মানুষের প্রতি আপনার শ্রদ্ধা জানাতে চাইলে, তার জন্য দোয়া করতে গেলে 32 নম্বরে আপনার ঢুকতে দেবেন। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে সোশ্যাল মিডিয়া বা ব্লগার, সাংবাদিক যারা, তারা 32-এ ঢোকার চেষ্টা করেছে, তাদেরকে পর্যন্ত ঢুকতে দেয়নি। আবার ওই যে বললাম, আপনি যদি এখন ঘোষণা দেন আমি 32 নম্বরে গিয়ে 2টা থুতু দিয়ে আসবো, 32 নম্বরে গিয়ে আমি শিশি করে আসবো, 32 নম্বরে গিয়ে আমি 2টা ইট নিয়ে আসবো, আপনার জন্য 32 নম্বর উন্মুক্ত, এরকম একটা পরিবেশ। আমি আজকে খুব বড় গলায় বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বিনয়ের সাথে বলতে চাই, আপনার মাকে যেদিন অবরুদ্ধ করা হয়েছে গুলশানে, এই আমরাই তখন এটিএন নিউজে থাকতে আওয়ামী লীগ সরকারের চোখের উপর দিয়ে এটিএন নিউজের মতো চ্যানেলে আমরাই একমাত্র সারা জাতিকে জানিয়েছিলাম কি ধরনের নোংরা নকশা করে সেইখানে ট্রাকগুলোকে জোর করে এনে তাকে অবরুদ্ধ করা হয়েছে। আমরা যদি আপনার মায়ের, বেগম খালেদা জিয়ার অবরুদ্ধের বিরুদ্ধে আমাদের কণ্ঠ সোচ্চার রাখতে পারি, আমরা কেন এই স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তার বসবাসকারী, তার ভিটার অবরুদ্ধ করে রাখার বিরুদ্ধে আমাদের কণ্ঠ সোচ্চার রাখতে পারবো না? বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, সেইটার যখন আমরা নিন্দা জানাই, আমরা সবসময় সেটা নিয়ে কথা বলি, আমরা কেন বাংলাদেশের স্থপতিকে, একজন বাংলার ইতিহাসের একজন অমর পুরুষ, তাকে অবমাননার কথা বলতে পারবো না? আজকে এই খবর বাংলাদেশের যে কোনো মানুষের নিশ্চয়ই ভাবাবে যে এই বাংলাদেশের রাজনীতি আসলে তাহলে কোন দিকে যাচ্ছে। 5 আগস্টের পরে যে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতি ধারাবাহিকতাই চলতে থাকবে। ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে 4 জন গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা।
আবার সেই সন্ত্রাস বিরোধী আইন, যেই সন্ত্রাস বিরোধী আইন নিয়ে এত সমালোচনা, এত ধিক্কার, তাহলে এই বিএনপির সময়ে তারেক রহমানের নেতৃত্ব, নতুন নেতৃত্ব, তারেক রহমান প্রথমবার প্রধানমন্ত্রী, তার সময় সেই সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার শুরু হয়ে গেল। আমাদের সেটা দেখতে হবে, এই সন্ত্রাস বিরোধী আইন নিয়ে বিএনপি কত সমালোচনা করেছে, কত বিএনপির নিরপরাধ মানুষ জেল খেটেছে এই সন্ত্রাস বিরোধী আইনে। সেই সন্ত্রাস বিরোধী আইন বিএনপির মাস পার হলো না, বিএনপি আবার সেই সন্ত্রাস বিরোধী আইনের প্র্যাকটিস শুরু করলো। ঐতিহাসিক 7 মার্চ ফুল নিয়ে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে যাওয়ার পথে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। শনিবার সকাল 6:30টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। সে পর্যন্ত যাইতে পারে নাই, স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করে ফেলছে, মাত্র ফুল নিয়ে যাচ্ছিল। একটা পরিবর্তন লক্ষ্য করছি আমি, প্রথম আলো থেকে পড়ছি। প্রথম আলো ইউনূস আমলে বঙ্গবন্ধু শব্দটাও ব্যবহার করতো না, তারাও শেখ মুজিব ব্যবহার করত। এবং কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফজলে আশিক তিনি বলছেন, গ্রেফতার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডি 32 নম্বরে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে 4 জনকে আটক করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, ওই মিছিলে 10-15 জন ছিলেন, তাদের হাতে ছিল ফুলের মালা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় 4 জনকে আটক করা হয়, তাদের মধ্যে 3 জন নারী ও 1 জন পুরুষ। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল। তবে গ্রেফতার ব্যক্তিরা আওয়ামী লীগের কিংবা দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠনের কোনটিতে যুক্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 71 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা তার 2 সপ্তাহ পর 26 মার্চ এলো। তার সেই ভাষণেই ছিল স্বাধীনতার দিক নির্দেশনা। প্রথম আলো দীর্ঘ 2 বছর বিরতি দিয়ে এই শব্দগুলো লিখেছে, কিন্তু শব্দগুলো আড়ালে যেই রিপোর্ট, যে খবর, নিশ্চয়ই বাংলাদেশের মানুষকে আবার ভাবাবে যে 71-এ এবং একটা সাধারণ মানুষও সেখানে যাবে কিনা, সেই ভাবনা, একজন সাধারণ মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারবে কিনা, এবং বিএনপি কি সেই ইউনূস আমলের তরিকা নিয়েই চলবে কিনা। কিন্তু এটা বলে রাখা ভালো যে এই ঐতিহাসিক 7 মার্চ কেন 1971 সালের 7 মার্চ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্সের ময়দানে তার সেই বিখ্যাত ভাষণটি দেন। বলা হয়ে থাকে এই পৃথিবীর যত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভাষণ রয়েছে তার মধ্যে 7 মার্চের ভাষণ অন্যতম। 7 মার্চের ভাষণকে শুধু ভাষণ বলাটা হয়ে যাবে এই ভাষণের প্রতি এক ধরনের অবিচার। এটি ছিল মুক্তিযুদ্ধের, স্বাধীনতা সংগ্রামী এবং মুক্তিকামী যে মানুষ আছে তাদের প্রতি সরাসরি গ্রিন সিগন্যাল তৈরি হওয়ার এক ধরনের নির্দেশ। এই পুরো ভাষণের ভেতরে পরিষ্কার করে বলা ছিল প্রস্তুত হওয়ার জন্য, যুদ্ধের জন্য। বলা ছিল যে বঙ্গবন্ধু যদি হুকুম দিতে নাও পারেন, আর যদি একটি গুলিও বাঙালিদের উপরে চলে, সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে এবং বাংলাদেশ তখন থেকেই স্বাধীন। আমি এই পুরো ভাষণের তর্জমা, এই ভাষণের বিশ্লেষণ এগুলো করতে আজকে বসিনি। আমি যে কারণে বসেছি সেটা হচ্ছে যে আপনাদেরকে 2টি গুরুত্বপূর্ণ নথি থেকে কয়েকটা এমন কিছু তথ্য দেখানো আমার মনে হয় এই তরুণ প্রজন্মের জন্য সেটি খুবই জরুরি। আমি এই মুহূর্তে ধরে রেখেছি, আমার কাছে খুবই সৌভাগ্যক্রমে আমি 1972 সালের 26শে মার্চের যে রোববারের দৈনিক বাংলা, অর্থাৎ দৈনিক বাংলার যে রবিবারের যে সংখ্যাটা বের হতো সেটাকে রোববারের দৈনিক বাংলা বলতো, সেটি খুবই সৌভাগ্যবান আমি যেটি আমার কাছে এসেছে। এটি আমি পেয়েছি এমন একটি জায়গা থেকে, শুনলে আপনারা অবাক হবেন, এক ভাঙ্গারির এক দোকান থেকে। সেটি আপনার অনেকটা ঢাকা মেডিকেলের পরের যেই নিমতলি, সেখানে ভাঙ্গারির দোকান আছে সেইখানে। তো এই 26শে মার্চ হচ্ছে মুক্তিযুদ্ধের পরের প্রথম 26শে মার্চ, এবং এই 26শে মার্চের দৈনিক বাংলার এই পত্রিকার সাথে একটি ক্রোড়পত্র প্রকাশিত হয়, একটি বিশেষ সংখ্যা, প্রথম স্বাধীনতা বার্ষিকীর বিশেষ সংখ্যা। এখন এই 7 মার্চের সময় আমি 26শে মার্চের এই পত্রিকা, 1972 সালের এই পত্রিকা আপনাদেরকে কেন দেখাচ্ছি, এর কারণ হচ্ছে এই পত্রিকার মধ্যে বর্তমানে যে যারা এই ক্ষমতায় চেপে বসেছে তারেক রহমান, তার পিতা জিয়াউর রহমানের একটি দীর্ঘ কলাম রয়েছে এই বিশেষ সংখ্যাতে।
আমি সেই বিশেষ সংখ্যার সেই কলামটাতে একটু জাস্ট দর্শকদের জন্য আমি সেটা দেখাবো। আমি সেখানে যাচ্ছি। এটা খুবই পুরাতন পত্রিকা, আপনারা দেখতে পাবেন এখানে এমন পত্রিকা যে একটু এদিক সেদিক করলে এটা ভেঙে পড়ে যাবে। দেখুন, এই পত্রিকাতে জিয়াউর রহমানের একটি কলাম দেখা যাচ্ছে, একটি জাতির জন্ম। তুমি যদি একটু ক্লোজ করে দেখাও, একটি জাতির জন্ম আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখানে জিয়াউর রহমান এবং তার স্ত্রী, তার পুত্র, তাদের ছবি রয়েছে এবং বর্তমানে যিনি আসলে প্রধানমন্ত্রী হিসেবে চেপে বসেছেন বাংলাদেশে, তারও ছবি দেখা যাচ্ছে। সোজা কথা হচ্ছে যে এটা ফ্যামিলি ফটো এবং এখানে একটি লেখা রয়েছে, একটি জাতির জন্ম। সে সময় জিয়াউর রহমান কর্নেল ছিলেন। এই লেখাতে কি আছে সেটা আমি বলছি। এই বড় লেখা থেকে আমি এটা যদি করতে যাই, পত্রিকা ড্যামেজ হয়ে যেতে পারে। জাস্ট আমি দেখিয়ে দিলাম। এই পত্রিকাটা আমি এখানে রাখছি। এই লেখাটাই 1974 সালের এই বিচিত্রা পত্রিকাতে আবার পুনঃপ্রকাশিত হয়। এই পত্রিকার কন্ডিশনটা এই পত্রিকার থেকে অনেক ভালো, এই ম্যাগাজিনের কন্ডিশন। ফলে আমি এই ম্যাগাজিন থেকে কিছু অংশ একটু পাঠকদের জন্য পড়ে শোনাবো। আমার মনে হয় এই আলোচনার পর যারা তরুণ প্রজন্ম, আমি আসলে এই কথাগুলো বলছি এখনকার যারা একেবারে নবীন প্রজন্ম আছে, যারা বড় হচ্ছে, যারা ইতিহাস জানতে চায়, শুধুমাত্র তাদের জন্য। যারা ইতিমধ্যেই ইতিহাস পেরিয়ে এসেছেন, এই আলোচনা বছরের পর বছর শুনেছেন, একটু ক্লান্তও বটে, আমি তাদের জন্য বলছি না, দরকারও নেই তাদের জন্য। আমি মনে হয় হাতে কলমে নবীনদেরকে একটু বলা আমার প্রয়োজন। প্রিয় নবীনরা, আপনাদেরকে এটা বলছি যে এই যে জিয়াউর রহমান একটি জাতির জন্ম নামে এই কলামটা লিখেছিলেন, সেটি আবার পুনঃপ্রকাশিত হয়েছিল 1974 সালে 26শে মার্চের বিশেষ সংখ্যায়। তো আমি এখন আপনাদেরকে অল্প বিস্তর একটু পড়ে শোনাতে চাই যে আসলে কি বলেছিলেন তিনি তার এই কলামে। দেখুন, এই কলামটা আবার ওই পুরোটা, এটা একটা বিশাল কলাম ছিল, সেটি আবার এখানে প্রকাশিত হয়েছে। আমি একটু পড়ে শোনাবো। সেখানে প্রথমে এই প্যারাটা একটু পড়ে শোনাই। 7ই মার্চ রেসকোর্স ময়দানে জিয়াউর রহমান লিখছে, 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে হলো। আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে তা জানালাম না। বাঙালি ও পাকিস্তানি সৈনিকদের মাঝেও উত্তেজনা চরমে উঠেছিল। দেখুন, জিয়াউর রহমান পরিষ্কার করে তার কলামে লিখেছে 7ই মার্চের ভাষণ তাদের জন্য গ্রিন সিগন্যাল ছিল। গ্রিন সিগন্যাল কিসের জন্য ছিল? স্বাধীনতার জন্য প্রস্তুতির, স্বাধীনতার ঘোষণা। এখানে আরেকটা ভেরি ইন্টারেস্টিং একটা কনফেশন আছে বা লেখা আছে। ওই সময় তো আসলে জিয়াউর রহমান জানতেন না যে তাকে নিয়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য হবে, তাকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দেওয়া হবে। ফলে তিনি অকপটে লিখেছিলেন তিনি আসলে 25শে মার্চ দিবাগত রাত্রে এবং 26শে মার্চ কোথায় ছিলেন সেখানে উনি পরিষ্কার করে লিখেছেন। দেখুন এখানে কি লিখেছেন। তিনি বলেছেন, তারপর এলো সেই কালো রাত, 25শে ও 26শে মার্চের মধ্যবর্তী কালো রাত। তারপরে এলো সেই কালো রাত, 25শে ও 26শে মার্চের মধ্যবর্তী কালো রাত। রাত একটায় আমার কমান্ডিং অফিসার আমাকে নির্দেশ দিল নৌবাহিনীর ট্রাকে করে চট্টগ্রাম বন্দরে যেয়ে জেনারেল আনসারির কাছে রিপোর্ট করতে। আমার সাথে নৌবাহিনীর ব্যাকেটে পাকিস্তানি প্রহরী থাকবে, তাও জানানো হলো। আমি ইচ্ছা করলে আমার সাথে 3 জন লোক নিয়ে যেতে পারি, তবে আমার সাথে আমার এই ব্যাটালিয়নের একজন পাকিস্তানি অফিসার থাকবে। তাহলে আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করি 26শে মার্চ। তাহলে জিয়াউর রহমান নিজেই বলছে তিনি 25 এবং 26শে মার্চের যে মধ্যবর্তী রাত, এই রাতে তিনি ডিউটি পালন করছিলেন। সেখানে তিনি চট্টগ্রামে কমান্ডিং অফিসারের সাথে কোথায় কোথায় যাচ্ছিলেন। হ্যাঁ, তিনি সেখানে রিভোল্ট করেছিলেন, এই কথাও তিনি এখানে বলেছেন, এভরিথিং ঠিক আছে। কিন্তু তিনি কিন্তু সেই দিন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটা দেননি। ঘোষণাটা দিয়েছে বঙ্গবন্ধু এবং সেটা ওয়ারলেস মারফত চারদিকে চাউর হয়ে গেছিল। পরের দিন সারাদিন সেটা বাজানো হয়েছে 26শে মার্চে এবং সেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা আছে। আমার শুধু দেখানোর একটাই দরকার ছিল যে 25শে মার্চের রাত্রে, দিবাগত রাত থেকে 26শে মার্চের পুরো রাতটা জিয়াউর রহমান কোথায় ছিলেন সেটিও এই লেখাতে লেখা আছে। আমি আপনাদেরকে আরেকটা অংশ একটু দেখাই, সেটা মনে হয় আপনাদের এই যে আমরা একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি, এটি তো আর বিএনপি এটা স্বীকার করতে চায় না, আর জামাত ইসলামী তো রাজাকারী, তাদের কথা বাদ। কিন্তু জিয়াউর রহমান কি বলছে এই লং স্ট্রাগলের কথা? এটি একটি দীর্ঘ লেখা, দীর্ঘ কলাম। এটি আমি হয়তোবা পিডিএফ আকারে দিয়েও দিতে পারি আমার ভিডিওর সাথে, কিন্তু
এই দীর্ঘ কলামের মধ্যে থেকে কিছু চুম্বক অংশ, যেটা এই যুগের নবীনদের, তরুণদের জানাটা জরুরি। তিনি বলছেন, পাকিস্তানি সেনাবাহিনীর তথা সামরিক যুদ্ধজীবীদের সাথেও মাঝে মাঝে আলোচনা হতো। তাদের পরিকল্পনা ছিল আরো কয়েক দশক কোটি কোটি জাগ্রত বাঙালিকে দাবিয়ে রাখার। কিন্তু আমি বিশ্বাস করলাম বাংলাদেশের জনগণ আর ঘুমিয়ে নেই। তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের পরিণতিই ছিল এর জ্বলন্ত প্রমাণ। বঙ্গবন্ধুকে যে মিথ্যা আগরতলা মামলাতে ফাঁসিয়েছিল এবং এই ফাঁসির কারণেই যে দাবানল ছড়িয়ে পড়েছিল, জিয়াউর রহমান তার এই কলামে সেটিও স্বীকার করেছেন। দেখুন, আমাদের জীবন অনেক সহজ ছিল, আমাদের ইতিহাস অনেক সহজ ছিল। আমাদের ইতিহাসের মতো সহজ ইতিহাস, আমাদের ইতিহাসের মতো একটা স্ট্রেট কাট ইতিহাস এই পৃথিবীর অন্যান্য দেশে অত্যন্ত বিরল। কিন্তু এটিকে কিছু বাংলাদেশিরা মিথ্যে কথা বলে ষড়যন্ত্রের মাধ্যমে খামাখাই এটাকে অত্যন্ত জটিল করে তুলেছে। দেখুন, আমাদের কাছে সমস্ত কিছু আছে, আপনার কাছে দুনিয়ার মানুষের বয়ান শুনতে হবে না। খোদ জিয়াউর রহমানের নিজের লেখা আপনাদেরকে দেখালাম, খোদ জিয়াউর রহমানের নিজের লেখা আপনাদেরকে বের করে যখন দেখালাম, এই যে একটি জাতির জন্ম, এবং আপনারা মূল পত্রিকা থেকেও দেখালাম, আমার মনে হয় জিয়াউর রহমান নিজে বলার পর, নিজে লেখার পর, এই 7ই মার্চ নিয়ে, 26শে মার্চ নিয়ে কোনো তরুণদের, কোনো কিশোরদের যারা ইতিহাস শিখতে চান, তাদের মধ্যে অন্তত পক্ষে আর কোনো কনফিউশন থাকা উচিত না। যারা রাজনৈতিক কারণে শুধুমাত্র জিয়াউর রহমানকে বড় করে দেখাবার জন্য মিথ্যে কথা বলেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, এটি মিথ্যা। তিনি বঙ্গবন্ধুর পক্ষে তৃতীয় ব্যক্তি হিসেবে, থার্ড ব্যক্তি হিসেবে আমি বলছি, তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন বঙ্গবন্ধুর পক্ষে। স্বাধীনতার ঘোষণা যে বঙ্গবন্ধু দিয়েছেন, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস, স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানেই উল্লেখ করা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে এনসিপির টোকাইরা আছে, তারা যে জুলাই সনদ বলছে, সেই জুলাই সনদের মধ্যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে একটি আকর গ্রন্থ হিসেবে অ্যাটলিস্ট সেখানে তারাও সেই মর্যাদাটা দিয়েছে। ফলে স্বাধীনতার ঘোষণাপত্রের 5ম প্যারাতে পরিষ্কার করে লেখা আছে, 5ম এবং 6ষ্ঠ প্যারা যদি কেউ পড়েন তাহলে দেখবেন পরিষ্কার করে সেখানে লেখা আছে। আমার মনে হয় আজকের এই ঐতিহাসিক 7ই মার্চের দিনে এই তথ্যটুকু আপনারা ভাববেন, এটি নিয়ে গবেষণা করবেন এবং চারিদিকে ছড়িয়ে দেবেন। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে বাংলাদেশের স্বাধীনতার অমর কবিতা শুনিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 7ই মার্চের পরন্ত বিকেলে অপ্রতিরোধ্য বজ্রকণ্ঠ দ্রোহের আগুন জ্বালিয়েছিল 56,000 বর্গমাইল জুড়ে। বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কবি নির্মলেন্দু গুণের ভাষায় সেই থেকে স্বাধীনতার শব্দটি আমাদের। শুধু দেশেই নয়, বঙ্গবন্ধু সেই অমর কবিতার পংক্তি থেকে স্বাধীন বাংলাদেশের বার্তা শুনেছিল গোটা বিশ্ব। লন্ডন ভিত্তিক টাইম ম্যাগাজিনের বৈদেশিক সংবাদদাতা ড্যান কোগিন 71-এর 15ই মার্চ এক নিবন্ধে লিখেছিলেন, সমঝোতার আর কোনো আশা নেই, অখণ্ড পাকিস্তানের মৃত্যু ঘটতে যাচ্ছে। পাকিস্তানের সামরিক জান্তার ভিত কাঁপিয়ে দিয়েছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ। সরাসরি সম্প্রচারের উপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা, তবে পাকিস্তান রেডিওর ঢাকা কেন্দ্রের বাঙালি কর্মীদের অপ্রতিরোধ্য সাহসের কাছে নতি স্বীকার করতে হয় ইয়াহিয়া সরকারকে। গভীর রাতে বঙ্গবন্ধুর পূর্ণ ভাষণ সম্প্রচারের অনুমতি নিতে বাধ্য হয় সামরিক কর্তৃপক্ষ। এরপর মুক্তিযুদ্ধের পুরোটা সময় পূর্ব পাকিস্তানে নিষিদ্ধ ছিল এই ভাষণ, তবে 9 মাসের পুরোটা সময় তা বেজেছে মুক্তিকামী বাঙালির হৃদয়ে। এত বছর পর বাংলাদেশের ভিত্তি সে জায়গাটি আবার অলিখিত রাষ্ট্রীয় কর্তৃত্বের বলে নিষিদ্ধ। ডক্টর ইউনূসের 1.5 বছরের মবের আমল শেষেও মুক্তি পায়নি বঙ্গবন্ধুর দরাজ কণ্ঠ, বরং স্বাধীনতার স্থপতির ভাষণ বাজানোকে চিহ্নিত করা হচ্ছে সন্ত্রাস হিসেবে, ঠিক যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের 9 মাসে। 1.5 বছরের ধারাবাহিকতা মেনে নতুন সরকারের সময়ও ধুলায় মিশিয়ে দেয়া 32 নম্বর ঘিরে রেখেছে রক্তচক্ষু পুলিশ। অন্যদিকে 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর 32 নম্বরমুখী 4 জনকে গ্রেপ্তারের পর মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের কথা বলা বিএনপি সরকারের সময়ও কেন এমন দৃশ্য? মুক্তিযুদ্ধের মহানায়ককে নিষিদ্ধ রাখায় ইউনূসীয় আর পাকিস্তানি ফর্মুলাতে কেন হাঁটতে চায় বিএনপি?
৭ই মার্চের ভাষণ বাজানো অথবা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো সন্ত্রাসী কার্যক্রম হলে এই দিনটির গভীর তাৎপর্য তুলে ধরে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অভিমত কি সরকারের চোখে সন্ত্রাস? সোশ্যাল মিডিয়া জুড়ে বঙ্গবন্ধুকে স্মরণ করাও কি দেশবিরোধী কর্মকাণ্ড? যদি তাই হয় তাহলে খোদ মুক্তিযুদ্ধই কি রাষ্ট্রের চোখে এখন অপরাধ হিসেবে বিবেচিত? বাঙালি জাতির মুক্তি সংগ্রাম হঠাৎ করে একদিনে শুরু যেমন হয়নি, তেমনি একদিনে শেষ হয়ে যায়নি। এই সংগ্রাম ছিল ধারাবাহিক। সেই ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে ৫৫ বছর আগে ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছিলেন। ৭ই মার্চের উত্তাল দিনটিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা ছিল মিছিলের শহর। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ পায়ে হেঁটে, বাস, লঞ্চে কিংবা ট্রেনে চেপে রেসকোর্স ময়দানে সমবেত হয়েছিল। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে লাখ লাখ মানুষের সয়লাভ হয়ে গিয়েছিল বিশাল সে ময়দান। বঙ্গবন্ধুর ভাষণ শুনতে আসা মানুষের ভিড়ে সেদিন রেসকোর্স ময়দান রূপ নিয়েছিল জনসমুদ্রে। মুহুর্মুহ গর্জনে ফেটে পড়েছিল উত্থিত বাঁশের লাঠি হাতে সমবেত লাখ লাখ বিক্ষুব্ধ মানুষ। বাতাসে উড়ছিল বাংলার মানচিত্র আঁকা লাল সূর্যের অসংখ্য পতাকা। বিকাল ৩টা ২০ মিনিটে সাদা পাজামা পাঞ্জাবি আর হাত কাটা কালো কোট পরে বঙ্গবন্ধু যান রেসকোর্সের মঞ্চে। জনতার স্রোতে দাঁড়ান মাইকের সামনে। আকাশ কাঁপানো স্লোগান আর মুহুর্মুহ করতালির মধ্যে হাত নেড়ে অভিনন্দন জানান অপেক্ষামান জনসমুদ্রের উদ্দেশ্যে। তারপর শুরু করেন তার ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধুর এই ভাষণটি ছিল মাত্র ১৯ মিনিটের। সেটি দিয়ে তিনি বাঙালি জাতিকে তুলে আনেন অবিশ্বাস্য এক উচ্চতায়। এতে সামরিক আইন প্রত্যাহার, সৈন্যবাহিনীর ব্যারাকের প্রত্যাবর্তন, শহীদদের জন্য ক্ষতিপূরণ ও জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের ৪ দফা দাবি তুলে ধরেন তিনি। মূলত বঙ্গবন্ধুর এই ভাষণের আহ্বানে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে বাঙালি। এরপর ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে শুরু হয় মুক্তিযুদ্ধ। পাকিস্তানি শোষক, দখলদার ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে স্বাধীনতা। ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। বঙ্গবন্ধুর এই অমর ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। বড় বিষয় হলো যুদ্ধ ও সামাজিক বিপর্যয় এবং সংরক্ষণের অভাবে বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা নথিগুলোকে ২০ বছর ধরে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কো প্রথম কোনো ভাষণকে স্বীকৃতি দেয় যা ছিল অলিখিত। ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড বা AMOW কর্মসূচির অধীনে আন্তর্জাতিক তালিকায় মোট ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়। এ তালিকায় ৪৮ নম্বরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটিকে স্থান দেওয়া হয়। বিশ্ব ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনার আন্তর্জাতিক তালিকায় মূলত মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন অংশের ঘটনার সংরক্ষণ ও সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে ইউনেস্কো। এই তালিকায় ঠাঁই পেতে হলে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা ও ঐতিহাসিক প্রভাব থাকতে হয়। দর্শক, বঙ্গবন্ধুর এই ভাষণটি পাকিস্তানি শাসকদের পিণ্ডি চটকে দিয়েছিল, তাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। স্বাধীনতার পরও একইভাবে পাকিস্তানি দোসরদের মনোবেদনা আর যন্ত্রণার কারণ এখনো সেই ভাষণ। রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি প্রচারের সব আয়োজন ছিল ঢাকা বেতার কর্তৃপক্ষের। প্রচার শুরু হয়েছিল, কিন্তু সামরিক কর্তৃপক্ষ প্রচার বন্ধ করে দিলে বেতারের সব বাঙালি কর্মচারী বেতার ভবন ছেড়ে বেরিয়ে আসেন। বন্ধ হয়ে যায় সব ধরনের সম্প্রচার কার্যক্রম। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ে নানা গুজব। গভীর রাতে অবশ্য সামরিক কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর পূর্ণ ভাষণ সম্প্রচারের অনুমতি দিতে বাধ্য হয়। ওই ভাষণের পর গোটা বাংলাদেশে পাকিস্তানিদের পরিবর্তে বাঙালিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। অনেকে বিভিন্ন জায়গায় পূর্ব পাকিস্তানের শব্দ মুছে বাংলাদেশ লিখে দেন, যে ভাষণের মধ্য দিয়ে বাঙালির মুক্তির সংগ্রামের ভিত রচিত হয়েছিল। বাংলাদেশের জন্মের পর পাকিস্তানের দোসররা সেই ভাষণের বিরুদ্ধে সোচ্চার থেকেছে বরাবরই, কারণ তারা জানে ১৯৭১ সালের ৭ই মার্চকে বাদ দিয়ে বাঙালি ইতিহাস লেখা সম্ভব নয়। বাংলাদেশের সামরিক শাসনামলে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার ছিল নিষিদ্ধ। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ৭ই মার্চের ভাষণকে এত বেশি প্রচার করতেন যেটি মানুষের মধ্যে বিরক্তির উদ্যোগ করত। অথচ ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা স্লোগান দিত, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এই বৈষম্য বিরোধীদের কাছে পরে মুজিববাদ হয়ে যায়
মুর্দাবাদ। বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে তাদের অনেক চেষ্টা ছিল গত অন্তর্বর্তী সরকারের আমলে। অধ্যাপক ইউনূসের প্রশাসনও তাদের নিয়োগকর্তাদের খুশি করতে একই কাজ করে গেছে। অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রীয় দিবস থেকে বাদ দেওয়া হয় ৭ই মার্চকে। পাঠ্যপুস্তক থেকে ৭ই মার্চ সরিয়ে সেখানে জুলাই অভ্যুত্থানকে রিপ্লেস করা হয়। অথচ হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা আছে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য। ২০২২ সালের ৫ই ফেব্রুয়ারিতে হাইকোর্ট ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা চেয়ে করা এক রিটের শুনানিতে আদালত এই মত দিয়েছিলেন। সে বছরের ২৫শে ফেব্রুয়ারি আদালত ১ মাসের মধ্যে ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা করে গেজেট জারির নির্দেশ দিয়েছিলেন। অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতায় এসেই বঙ্গবন্ধুর নিশানা মুছে দেওয়ার পদক্ষেপ হিসেবে এসব কিছু বাদ দেয়। তারপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে শুরু হয় ইউনুসীয় মব সন্ত্রাস। মুক্তিযুদ্ধের ইতিহাস বিজড়িত ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু আর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রীয় সন্ত্রাস এতটা বেড়েছিল যে মূলধারার সংবাদপত্রের পাতা কিংবা টিভি নিউজের পর্দা থেকে এসব দিবস বেমালুম হারিয়ে যায়। গত বছর দৈনিক প্রথম আলোর প্রথম ও শেষ পাতায় ৭ই মার্চ বলে কিছুই ছিল না। ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর নামে থাকা হলের নাম পরিবর্তন করে ইতিহাসের ঘৃণিত রাজাকার শাহ আজিজুরের নামে নামকরণের ঘটনাও ঘটেছে। তবে ইতিহাস সাক্ষী দেয় যতবার এদেশ থেকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, বিকৃত করার চেষ্টা করা হয়েছে, তিনবার একটি ভাঙা পোড়া বাড়িকে আবারও পড়ানোর চেষ্টা করা হয়েছে, ততই বঙ্গবন্ধু হয়ে উঠেছেন প্রাসঙ্গিক এবং শক্তিশালী। ইউনূসের ১৮ মাসের মবের শাসন থেকে মুক্তির পর অনেকেই ভেবেছিলেন ইতিহাস বিকৃতির ধারা বদলাবে, তবে বাস্তবতা কি তার পক্ষে খুব বেশি সাক্ষ্য দিচ্ছে? বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ৭ই মার্চ প্রথম আলো কিংবা অন্য পত্রিকাগুলোর প্রথম পাতায় ফিরেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে বঙ্গবন্ধুর সেই উদ্যত তর্জনী। তবে রাষ্ট্রীয় দমনের ছবিটা যেন ঠিক ইউনূসের আমলের মতোই। ৭ই মার্চের প্রথম প্রহরের আগেই নতুন করে ৩২ নম্বর ঘিরে ফেলে পুলিশ বাহিনী। সাজোয়া যান নিয়ে দিনভর তাদের যে যুদ্ধ প্রস্তুতি, সে যুদ্ধ যেন বাংলাদেশের অস্তিত্বেরই বিরুদ্ধে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশু বেষ্টনীর ভেতরে ঢুকে পড়ে নাজেহালের শিকার হচ্ছে। তার অসহায় বাবার চোখ থেকে ঝরছে হতাশা এবং ক্ষোভের আগুন। ইউনূসের শাসনামলের ১.৫ বছরের ৩২ নম্বর ঘিরে এভাবে মানুষকে নাজেহাল করার অসংখ্য ঘটনা ঘটেছে। পুলিশের সামনে নারীকে বেধড়ক মারধর করে ক্ষমতার জানান দিয়েছে কিংস পার্টি নেতারা। আবার ৩২ নম্বর দখলে নেওয়ার স্লোগান দিয়ে মিছিল করেছেন বিএনপির সমর্থকেরা। দেখা যাচ্ছে সরকার পরিবর্তনের পরেও মুক্ত হয়নি দেশের স্বাধীনতার বাতিঘর ৩২ নম্বর। এখানেই শেষ নয়, ঐতিহাসিক ৭ই মার্চ ফুল নিয়ে ৩২ নম্বরে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন ৪ জন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। অন্যদিকে চাংখারপুল মোড়ে ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ২ জনকে আটক করা হয়েছে। শাহবাগ থানার ওসি নির্দ্বিধায় সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ, এই কারণে ২ জনকে তুলে আনা হয়েছে। সারা দেশে দেখা গেছে রাষ্ট্রীয় বিধিনিষেধের এমন বেড়াজাল, অথচ শুনতে অবাক লাগলেও বিএনপি দল হিসেবে ৭ই মার্চ পালন করত। খুব বেশি দিন আগের কথা নয়, ২০২১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করেছিল বিএনপি। যদিও এটি নিয়ে আওয়ামী লীগের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তখন। মূলত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের অংশ হিসেবে প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ই মার্চ পালন করে বিএনপি। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্চ মাস জুড়ে যে ১৯ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি, তার মধ্যে ৭ই মার্চকেও রাখা হয়। এদিন বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছিল বিএনপি। দর্শক, সেই অনুষ্ঠানে বিএনপি নেতারা কি বলেছিলেন? বিবিসি বাংলার খবর থেকে জানা যায়, ওই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছিলেন ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক এবং জনগণকে উদ্দীপ্ত করেছিল। সেই সময় অবিসংবাদিত নেতা জনাব মরহুম শেখ মুজিবুর রহমানের ভাষণে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা ছিল, আমরা তা অস্বীকার করি না। ২০২৩ সালেও ৭ই মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি ছিল। এদিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু
2024 সালের 5ই আগস্টের পালা বদলের পর থেকে বিএনপির কাছে 7ই মার্চ আর পালনযোগ্য কিছু নয়, বরং বিএনপির নতুন সরকারের আমলে যখন স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমান করে যাচ্ছে, তখন বিএনপি সরকারের মুখে কুলু। 2024 সালের 5ই আগস্ট আগে 7ই মার্চের দিনটি ঘিরে থাকতো জমজমাট আয়োজন, সভা, সেমিনার, স্মৃতিচারণের নীরব প্রতিযোগিতা। বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের পসরা সাজিয়ে বসতেন বুদ্ধিজীবী কিংবা লেখকেরা। তবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে কার্যত ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে। কিন্তু পরিবর্তনের অঙ্গীকার দিয়ে ত্রয়োদশ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলেও ইউনূসের বিছিয়ে যাওয়া নীতিতে হাত দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি দিবসটি ঘিরে কোনো ক্রোড়পত্র, চোখে পড়েনি বিগত সময়ের বুদ্ধিজীবীদের কলমের আঁচড়, দমন পীড়ন ও কার্যক্রম নিষিদ্ধের খড়গে পড়া আওয়ামী লীগ ঐতিহাসিক এই দিবসটিকে ঘিরে কর্মসূচি দিলেও তা সামাজিক মাধ্যমেই সীমাবদ্ধ। দর্শক, দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, মতবিরোধ, এমনকি সংঘাতময় সম্পর্ক থাকতে পারে। তা সত্ত্বেও 7ই মার্চের মতো বাঙালির গৌরবের ইতিহাস ইস্যুতে কোনো বিভেদ বা মতৈক্য থাকার সুযোগ নেই। 7ই মার্চ, 25শে মার্চ ও 26শে মার্চ, 14-16 ডিসেম্বর সহ জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে একটি অভিন্ন অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা বাঞ্ছনীয়। মুক্তিযুদ্ধের একটি অভিন্ন ইতিহাস থাকা জরুরি। মুক্তিযুদ্ধের কোনো বিতর্কিত বয়ান কাম্য নাই। এই বোঝাপড়ার ঘাটতি থাকলে এগোবে না দেশ। এখন এ পর্যন্ত, সবাই ভালো